এই সন্ধ্যার অনুষ্ঠানে উপস্থিত সকল জাতীয় নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের উপস্থিত জাতীয় রাজনৈতিক নেতৃবৃন্দই শুধু বলবো না, আমি আমার অবস্থান থেকে বলবো উপস্থিত সকল রাজনৈতিক সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। বেশ অনেকদিন পরে আপনাদের সাথে আজকে দেখা হয়েছে। অনেকদিন পরে এই জন্য কথাটা বললাম যে স্বাভাবিকভাবেই আমরা একসাথে আন্দোলন সংগ্রাম করেছি। আমরা এখানে প্রত্যেকটি রাজনৈতিক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃত্ব, বিভিন্ন পর্যায়ের কর্মীবৃন্দ অত্যাচারিত হয়েছে, নির্যাতিত হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা আমাদের বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সফল হয়েছি এবং যেই দাবিটি নিয়ে আমরা সাধারণ মানুষের কাছে গিয়েছিলাম যে তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করা, সেই অধিকার নিয়ে আমরা বিজয় অর্জন করে সেই অধিকার নিয়ে আমরা গিয়েছি মানুষের কাছে। এবং মানুষ, আজকে আমরা যারা এখানে আছি, আমাদের সকলকে বা আমাদেরকে বাংলাদেশের মানুষ তাদের রায় দিয়ে দেশ পরিচালনা করার দায়িত্ব দিয়েছে। উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ এবং সহকর্মীবৃন্দ, আপনাদের নিশ্চয়ই মনে আছে যে আমরা এখানে অনেকগুলো রাজনৈতিক দল একসাথে বসে আমরা 31টি দফা উপস্থাপন করেছিলাম বাংলাদেশের মানুষের সামনে। আপনাদের নিশ্চয়ই এটাও স্মরণ আছে যে 31 দফা রাষ্ট্র মেরামতের যে দফাগুলো আমরা উপস্থাপন করেছিলাম, সেটিকে আমরা সংস্কারই বলি, সেটিকে আমরা রাষ্ট্র মেরামতের দফাই বলি। আমরা যখন উপস্থাপন করেছিলাম তখন বাংলাদেশের অন্য অনেকগুলো রাজনৈতিক দল, অনেকগুলো বিভিন্ন ব্যক্তি, বিভিন্ন পর্যায়ে, যারা পরবর্তীতে আমরা দেখেছি যে সংস্কার নিয়ে অনেক বড় বড় কথা বলেছে, এই মানুষগুলোকে বা এই রাজনৈতিক দলগুলোকে আমরা তখন সংস্কারের সও বলতে দেখিনি। কিন্তু আজকে আমরা এই প্যান্ডেলের নিচে যারা বসে আছি একত্রে, আমরা কিন্তু তখন স্বৈরাচারের চোখ রাঙানিকে উপেক্ষা করে আমরা রাষ্ট্র সংস্কারের দফাগুলো আমরা দিয়েছিলাম। প্রিয় সহকর্মীবৃন্দ, এই 31 দফা নিয়ে আমাদের সকলের একসাথে বসে রচিত যে 31 দফা, সেই 31 দফা নিয়েই কিন্তু আমরা যে নির্বাচন, 12 তারিখের ফেব্রুয়ারি নির্বাচন, সেই নির্বাচনে জনগণের সামনে গিয়েছিলাম এবং জনগণ গণতান্ত্রিক ব্যবস্থাপনায় জনগণ যে প্রস্তাবের পক্ষে রায় দেয়, সেটিকে জনগণের প্রস্তাব হিসাবে বিবেচনা করা হয়। কাজে আমি ব্যক্তিগতভাবে মনে করি, একজন রাজনৈতিক কর্মী হিসাবে, যে 31 দফা আমরা সকলে মিলে বসে রচনা করেছিলাম বা তৈরি করেছিলাম, সেই 31 দফার পক্ষে বাংলাদেশের জনগণ রায় দিয়েছে এবং আমি মনে করি এইটি এখন বর্তমানে সমগ্র বাংলাদেশের গণতান্ত্রিক জনগণের এটি 31 দফা, শুধু আমাদের রাজনৈতিক দলগুলো নয়, বরং 31 দফা বাংলাদেশের জনগণের 31 দফা হয়ে গিয়েছে এখন। প্রিয় সহকর্মীবৃন্দ, 12 তারিখের নির্বাচনে আমরা সকলে একসাথে কাজ করেছি, আমরা 12 তারিখের নির্বাচনে সফল হয়েছি। আপনারা নিশ্চয়ই দেখেছেন 5ই আগস্ট স্বৈরাচার বিতাড়িত হয়েছিল, কিন্তু স্বৈরাচার বিতাড়িত হওয়ার পরে একটি গুপ্ত বাহিনী 5 তারিখের পরে ধীরে ধীরে আত্মপ্রকাশ করেছিল এবং আপনাদের পরিষ্কার, আমি ডিটেইলে যাব না, বাট আপনাদের পরিষ্কার মনে আছে যে তারা 12 তারিখের নির্বাচন এবং 12 তারিখের নির্বাচনের আগে ঠিক স্বৈরাচারী কায়দায় ভিন্ন ডিজিটাল ওয়েতে তারা কিভাবে তাদের কাজগুলো চালিয়েছিল, কিভাবে তারা চেষ্টা করেছিল বাংলাদেশের জনগণকে বিভ্রান্ত করার জন্য। বাট ঐতিহাসিকভাবে সত্য, বাংলাদেশের জনগণ যখনই স্বাধীনভাবে তাদের মতামত দেওয়ার সুযোগ পেয়েছে, তারা সকল সময় দেশের পক্ষে, জনগণের পক্ষে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে কখনো ভুল করেনি এবং ঠিক 12 তারিখের নির্বাচনেও তারা সেটিই করেছে। আমি সঙ্গত কারণেই নামটি উচ্চারণ করতে চাইছি না। কয়েকদিন আগে আমার সাথে অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা সাক্ষাৎ হয়েছিল। কথা প্রসঙ্গে উনি বলছিলেন যে উনারা যে 18 মাসের মতন দেশ পরিচালনা করেছেন, এই 18 মাস উনারা দেখেছেন যে কত অসহায়ের মতন উনারা ছিলেন। উনি বলছেন, উনি একজন সেই সরকারের উপদেষ্টা হিসেবে বলছেন এবং উনি বলছেন সরকারের 60% উপরে সেই গুপ্ত বাহিনীর ইনফ্লুয়েন্স ছিল। সেই গুপ্ত বাহিনী বিভিন্ন, এবং আমরা দেখেছি নির্বাচনের পরে এই গুপ্ত বাহিনীকে দিশাহারার মতন বক্তব্য রাখতে, বিভিন্ন রকম বক্তব্য রাখতে, এবং এখনো তারা বিভিন্ন রকম বক্তব্য রাখছে। তারা আমরা দেখেছি পত্রপত্রিকাতে, আমরা দেখছি সোশ্যাল মিডিয়াতে, আমরা দেখছি সেই ব্যক্তির বক্তব্য হচ্ছে যে এরা দিশাহারা হয়ে গেছে। 18 মাস তারা এমন ভাবে
এমন ভাবে তারা পুরো জিনিসটাকে ব্যবহার করেছে তাদের পক্ষে, কিন্তু 12 তারিখে যখন জনগণ তাদের রায় প্রদান করেছে তারপর থেকে তাদের মাথাটি খারাপ হয়ে গেছে। প্রিয় সহকর্মীবৃন্দ, 16-17 বছর স্বৈরাচারের রেখে যাওয়া পুরো একটি বিধ্বস্ত ইকোনমি, 16-17 বছর রেখে যাওয়া স্বৈরাচারের একটি বিধ্বস্ত জ্বালানি বা বিদ্যুৎ ব্যবস্থা, 16-17 বছর ধরে স্বৈরাচারের রেখে যাওয়া একটি শিক্ষা ব্যবস্থা, একটি যোগাযোগ ব্যবস্থা, একটি স্বাস্থ্য ব্যবস্থা, যেটি বলি না কেন প্রত্যেকটি ব্যবস্থা ছিল বিধ্বস্ত। সরকার গঠন করার সাথে সাথে সরকার গঠন, এই যে আমার টেবিলে অন্তত একজন, দুইজন আছেন মন্ত্রী পরিষদের সদস্য আছেন, ফাইন্যান্স মিনিস্টার আছেন এবং পরিকল্পনা আছেন। পরিকল্পনা মন্ত্রী যে আছেন এখানে, উনি সরাসরি আমাদের জোটের ভিতরে বা আমাদের যুগপৎ আন্দোলনের সাথে ওনারা ছিলেন, উনি ভালো বলতে পারবেন। হয়তো ফাইন্যান্স মিনিস্টার তার দলের কথাই বলবেন, কিন্তু পরিকল্পনা মন্ত্রী তিনি তো সরাসরি আমাদের দলে না, উনি যুগপৎ আন্দোলনের শরিক, আমাদের একজন, আমাদের সকল সহকর্মীর মধ্যে একজন, কিন্তু উনিও দেখছেন যে কি একটা বিধ্বস্ত অবস্থায় সরকার গঠন করতে হয়েছিল। এবং সাথে সাথে একটা দিন পরে সরকার শুরু হওয়ার একটা দিন পরে রোজা এসেছে। আপনারা নিশ্চয়ই দেখেছেন, আপনাদের মনে আছে বেশি দিন হয়নি রোজা হয়েছে। আলহামদুলিল্লাহ, আসার সাথে সাথে রোজাটা পাওয়ার পরেও আমরা বিভিন্ন রকম, একে তো সেই প্রশাসন ছিল, এক প্রশাসনের মধ্যে গুপ্ত বাহিনীর লোকজন ছিল, দুই প্রশাসনের মধ্যে তখনও স্বৈরাচারের লোকজন ছিল, এখনো আছে হয়তো বিভিন্ন জায়গায়। তারপরে আমরা বিভিন্ন রাত দিন পরিশ্রম করার মাধ্যমে আমরা চেষ্টা করেছি রোজাটাকে এমন একটা পর্যায়ে রাখতে যেখানে মোটামুটি ভাবে সারা দেশের মানুষকে একটি স্বস্তি দেওয়া যায়। 100% না হলেও আমি নিশ্চয়ই কেউ অস্বীকার করবে না, আলহামদুলিল্লাহ মোটামুটি ভাবে একদম নতুন একটি সরকারের জন্য যেভাবে আমরা ম্যানেজ করি, আলহামদুলিল্লাহ মানুষজনকে কিছুটা হলে আমরা কমফোর্ট দিতে সক্ষম হয়েছি। রোজাটি শেষ হবার আগেই একটি যুদ্ধ পরিস্থিতি, মধ্যপ্রাচ্যে একটি যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছিল, এবং যুদ্ধ পরিস্থিতি তৈরি হওয়ার সাথে সাথে একটু আগেই আমি বক্তব্যে বলেছি যে 16-17 বছর যে স্বৈরাচার ছিল, সেই স্বৈরাচার আমাদের দেশের জ্বালানি বিদ্যুৎ ব্যবস্থাকে এমন একটা বিধ্বস্ত বিপর্যস্ত অবস্থা রয়ে গেছে, 3 লক্ষ কোটি টাকা শুধু এখান থেকেই তারা আত্মসাৎ করেছিল। তাহলে বুঝেন একটি সেক্টর যেখান থেকে 3 লক্ষ কোটি টাকার মতন আত্মসাৎ হয়, সেই সেক্টরটির কি অবস্থায় এসে দাঁড়াতে পারে। স্বাভাবিকভাবে যুদ্ধ পরিস্থিতির কারণে আমাদেরকে তেল বলেন, বিভিন্ন গ্যাস বলেন, এলএনজি বলেন, এই সবগুলো আমাদেরকে বিদেশ থেকে ইম্পোর্ট করতে হয়, এটা তো আমরা এখানে প্রডিউস করি না। আমরা তখন স্বাভাবিকভাবে পুরো জিনিসটাকে স্বাভাবিক রাখার জন্য আমরা যেখান থেকে পেরেছি আমরা চেষ্টা করেছি জোগাড় করে নিয়ে আসতে, যাতে দেশের মানুষকে কমফোর্ট দেওয়া যায়। একই সাথে স্বাভাবিকভাবে বাধ্য হয়ে আমাদেরকে অনেক সময় অনেক জায়গায় সেই পরিস্থিতিতে বেশি দামে ক্রয় করতে হচ্ছে, যার ফলে প্রায় $2.5 বিলিয়ন, না খুঁজবে, $2.5 বিলিয়ন মতন আমাদের 3.46 মানে বিলিয়ন, শুধু তেলের জন্য $3.46 বিলিয়ন অতিরিক্ত ব্যয় হয়েছে, যেটা আমরা যদি এই পরিস্থিতি না হতো এই অর্থটা আমরা অনেক অন্য কাজে, দেশ গঠনের কাজে আমরা ব্যবহার করতে পারতাম, কিন্তু বাধ্য হয়ে এইটা আমাদেরকে করতে হয়েছে। স্বাভাবিকভাবেই অর্থনীতি যদি ঠিক না থাকে তাহলে সবকিছুর উপর একটি নেগেটিভ এফেক্ট পড়ে। আমরা চেষ্টা করছি এই জিনিসটাকে ঠিক করতে। আপনাদের নিশ্চয়ই মনে আছে শেয়ার মার্কেট বা ক্যাপিটাল মার্কেট যেটাকে আমরা জানি, এই ক্যাপিটাল মার্কেটের কি অবস্থা হয়েছিল স্বৈরাচারের সময়। এখানে মানুষ আত্মহত্যা পর্যন্ত করেছিল, একজন দুইজন ব্যক্তির নিজেদের তারা কিভাবে আত্মসাৎ করে নিয়ে গেছিল লক্ষ লক্ষ মানুষের অর্থ, মানুষ আত্মহত্যা পর্যন্ত করেছিল। এই ক্যাপিটাল মার্কেট নতুন পলিসি নিয়ে নতুন সঠিক লোক নিয়োগের মাধ্যমে আপনারা এর মধ্যে পত্রপত্রিকায় দেখেছেন, পত্রপত্রিকা তাদের মতন করে নিউজ করছে, কিন্তু ধীরে ধীরে একটি অবস্থাটা আস্তে আস্তে আলহামদুলিল্লাহ ভালোর দিকে যাচ্ছে। এখন এটি ফরচুনেট বা আনফরচুনেট যেটি হোক, গত কয়েকদিন ধরে আবার মধ্যপ্রাচ্য পরিস্থিতি খারাপ হয়েছে। কাজেই প্রিয় সহকর্মীবৃন্দ, আমার যে বক্তব্যটি আমি বক্তব্য দিয়েছেন, এখানে সাইফুল ভাই কিছু কথা বলেছেন, মান্না ভাই কিছু কথা বলেছেন, এখানে আমাদের দাদা কিছু কথা বলেছেন, এখানে জামাল হায়দার সাহেব কিছু কথা বলেছেন, এখানে আমি বুঝি, কিন্তু এই পরিস্থিতিটা এই জন্য আমি কাউকে দোষ দিচ্ছি না। আপনারা যেটি বলেছেন, আমাদের সহকর্মীবৃন্দ, আমাদের যুগপৎ আন্দোলনের নেতৃবৃন্দ যেটি বলেছেন, ইউ হ্যাভ অল দি রিজনস টু সে দিস, বাট আমি আমাদের সরকারের অবস্থানটা ব্যাখ্যা করলাম যে কি ডিফিকাল্ট সিচুয়েশনের মধ্যে আমাদেরকে পুরো জিনিসটাকে, দেশটাকে সঠিকভাবে রাখার জন্য, মানুষকে কমফোর্ট দেওয়ার জন্য আমরা কিভাবে জিনিসটাকে ম্যানেজ করার চেষ্টা করছি, সামাল দেওয়ার, অর্গানাইজ রাখার চেষ্টা করছি আমরা জিনিসটাকে। একই সাথে যে কথাটা দিয়ে আমি শুরু করেছিলাম যে আমাদের সেই 31 দফা, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে 31 দফায় আমরা যে সকল কথাগুলো বলেছিলাম মানুষের পাশে দাঁড়ানোর জন্য, সামগ্রিকভাবে ডিপ্রাইভ মানুষকে, বঞ্চিত মানুষকে এম্পাওয়ার করার জন্য, শিক্ষার ক্ষেত্রে, স্বাস্থ্যের ক্ষেত্রে আমরা যে সকল কমিটমেন্ট 31 দফার মধ্যে করেছিলাম, কৃষিকে
আমরা এম্পাওয়ার্ড করার জন্য, কৃষকদেরকে এম্পাওয়ার্ড করার জন্য যে কথাগুলো আমরা বলেছিলাম, আপনারা দেখেছেন এর মধ্যে কিন্তু সেই কাজগুলো আমরা করেছিলাম। সরকার গঠনের এক সপ্তাহ অর্থাৎ প্রথম ক্যাবিনেট মিটিংয়ে আমরা যে মানুষকে বলেছিলাম যে দেশের কৃষক ভাইদেরকে আমরা বলেছিলাম যে আমাদের তাদেরকে 10,000 টাকা পর্যন্ত কৃষি সুদ সহ যে ঋণটি ছিল সেটি আমরা মওকুফ করব। আমরা প্রথম ক্যাবিনেট মিটিং এ এইটি আমরা আমাদের এই যে প্রমিসটা এটা আমরা রক্ষা করেছিলাম। এরপরে আমাদের কৃষক কার্ড বলুন, আমাদের ফ্যামিলি কার্ড বলুন, আমাদের হেলথের ব্যাপারে বলুন, আমাদের শিক্ষার ব্যাপারে বলুন, প্রবাসীদের ব্যাপারে বলুন, প্রত্যেকটি কাজ আমরা স্টেপ বাই স্টেপ করে যাচ্ছি। তবে এখনো বিভিন্ন জায়গায় আমরা আমাদের কাঙ্ক্ষিত স্পিডে কিন্তু আমাদের কাজগুলো শুরু করতে পারছি না। আমরা শুরু করেছি, কাজগুলো আস্তে আস্তে রোল করছে কাজগুলো আমাদের, কিন্তু আমরা কাঙ্ক্ষিত স্পিড যেটি আমাদের হওয়া উচিত ছিল সেটি পাচ্ছি না। কেন? সেই সুপ্ত গুপ্ত বলুন আর স্বৈরাচার বলুন, এদের অনেক লোকজন এখনো প্রশ্ন এবং বিভিন্ন জায়গায় তারা বাধাগ্রস্ত করছে। এখানে আছে পরিকল্পনা মন্ত্রী, ওনাকে জিজ্ঞেস করুন, এখানে অর্থমন্ত্রী আছেন, জিজ্ঞেস করুন, অন্যান্য মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ আছেন, ওনারাও বিষয়টি অনুভব করতে পারছেন। কাজে এরা বিভিন্ন ভাবে সমস্যা তৈরির চেষ্টা করছে, কিন্তু আমাদের সবচেয়ে বড় শক্তি হচ্ছে এই দেশের জনগণ। জনগণের সমর্থন বিএনপির সাথে আছে, জনগণের সমর্থন বিএনপি সহ সকল যুগপৎ আন্দোলনে আমরা যারা শরিকরা ছিলাম আমাদের সকলের সাথে জনগণের সমর্থন আছে। এবং আমরা যেহেতু এখানে প্রত্যেকে রাজনীতি করি, রাজনৈতিক কর্মী হিসেবে এতটুকু বলতে পারি আমাদের শক্তি জোর থাকে জনগণের সমর্থন যখন আমাদের সাথে থাকে, এবং সেটি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমাদের সাথে আছে। এবং যেহেতু আমরা আপনাদের বক্তব্যে একটি ফুটেছে, আমি জানি আপনাদের কিছু মনের কষ্টের কথা আপনারা বলেছেন, তবে এটিও আপনাদেরকে আপনাদের আন্তরিকভাবে ধন্যবাদ। এটিও আপনারা বলেছেন, যে সকল সহকর্মীবৃন্দ বলেছেন, দাদা এখানে বলেছেন, শাহসুফ ভাই এখানে বলেছেন, মানন ভাই এখানে বলেছেন, যে আমরা জনগণের কাছে অন্তত এই জিনিসটা নিয়ে যেতে সক্ষম হয়েছে যে আমরা চেষ্টা করছি, কাজ করছি, আমরা চেষ্টা করছি, আমরা এইটি আমরা নিয়ে যেতে সক্ষম হয়েছে। আমাদের প্রথম যে স্টেপটি সেটিতে আমার মনে হয় আমরা সফল হয়েছি। কাজেই সমস্যা কতগুলো আপনাদের সামনে তুলে ধরেছি। আমি দৃঢ়ভাবে বিশ্বাসী যে আমার সহকর্মীবৃন্দ, আমরা যারা যুগপৎ আন্দোলনে ছিলাম, আপনারা এই বিষয়গুলি কনসিডার করবেন। আপনারা যে বিষয়গুলি বলেছেন, যে কষ্টের কথা বলেছেন, অবশ্যই আমরা এটা কনসিডার করব। কিন্তু জনগণ যেই দায়িত্বটি প্রথম দিয়েছেন, নিশ্চয়ই আপনারা এই ব্যাপারে একমত হবেন। প্রথমে জনগণের ইন্টারেস্ট আমাদেরকে দেখতে হবে, প্রথমে আমাদেরকে প্রোটেক্ট করতে হবে পুরো দেশের স্বাধীনতা, দেশের সার্বভৌমত্ব, দেশের অর্থনীতি, জনগণের নিরাপত্তা, এই বিষয়গুলোকে আমাদেরকে যে কোনো ভাবেই হোক প্রথমে এগুলোকে আমাদের প্রোটেক্ট করতে হবে। তারপরে অবশ্যই অবশ্যই বাকি যে বিষয়গুলো আছে, আপনাদের যে বক্তব্যগুলো আছে, আপনাদের যে বিষয়গুলো আছে বলার, উপস্থাপনা আছে, সবগুলো বিষয় আমরা চেষ্টা করব অ্যাড্রেস করতে। আমরা এতদিন একসাথে ছিলাম, কেন আমরা আপনাদেরকে ছেড়ে দেব? কোনোই যুক্তি নাই। এতদিন একসাথে ছিলাম, আমরা ইনশাল্লাহ সামনের দিনেও একসাথে থাকবো। হতেই পারে চলতে গেলে মাঝে মাঝে হয়তো একটু এদিক ওদিক হতেই পারে। এত সমস্যা, প্রায় 20 কোটি মানুষের দেশ, কত রকম সমস্যা। আপনি যদি দেখেন এই ঢাকা শহর পরিষ্কার করাই এখন একটা বিরাট সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। যেদিকে তাকাবেন ময়লা, এই পরিষ্কার করা একটা সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। এদিক দিয়ে পরিষ্কার করলে ওই দিক দিয়ে ময়লা করে ফেলছে, ওদিক দিয়ে পরিষ্কার করলে এদিক দিয়ে ময়লা করে ফেলছে, এই একটা অবস্থা। তাহলে চিন্তা করেন সমগ্র দেশের কি অবস্থা। অবশ্যই আপনারা এই ব্যাপারে ওয়াকিফ আছেন। আমি শুধু এতটুকু অনুরোধ করব, একটু আমাদের সকলকে ধৈর্য ধরতে হবে। কারণ খুব সময় মান্না ভাই ওনার বক্তব্যে বলেছেন যে জনগণের প্রত্যাশা অনেক, জনগণের প্রত্যাশা অনেক। সেজন্য আসুন আমরা সকলে মিলে চেষ্টা করি জনগণের প্রত্যাশাটাকে আগে আমরা অ্যাড্রেস করি। আমরা তো আছি, আমরা ছিলাম একসাথে, আমরা আছি একসাথে, ইনশাল্লাহ আমরা থাকবো একসাথে। কাজে আমাদের মধ্যে আমি মনে করি না ডিফারেন্স অফ ওপিনিয়ন হতে পারে, কিন্তু ভুল বুঝাবুঝির কোনো কারণ আমাদের মধ্যে আছে বলে আমি মনে করি না। কারণ আমাদের 31 দফার মাধ্যমে আমরা একটি জিনিস একত্রিত হয়েছি, এক জায়গায় একত্রিত হয়েছি যে ইয়াস আমাদের উদ্দেশ্য এবং লক্ষ্য এক। যেহেতু আমাদের উদ্দেশ্য এবং লক্ষ্য এক, কাজে আমাদের মধ্যে ভুল বোঝাবুঝির হতে পারে না। হয়তো 31 দফার একটি দফা কিভাবে বাস্তবায়ন করবো এই ব্যাপারে আপনার একটা মত থাকতে পারে, আমার একটি মত থাকতে পারে, এখানেই হয়তো কিছুটা ভিন্নতা থাকতে পারে, কিন্তু আমাদের মধ্যে কোনো বিভেদ নেই। কাজে আমাদের মধ্যে যদি কোনো বিভেদ না থাকে, আমরা নিশ্চয়ই আমাদের 31 দফার আলোকেই হোক এবং একই সাথে জুলাই সনদের আলোকেও আমরা ইনশাল্লাহ দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। এবং আপনাদের প্রত্যেকের একটি কথা একটু পিছনে নিয়ে যাই। আমরা যখন আন্দোলন সংগ্রামে রাজপথে ছিলাম, আজকে অনেকেই দাবি করে, কারো নাম আমি উল্লেখ করতে চাই না, যাদেরকে একটি শব্দ, গুপ্ত একটা শব্দ ব্যবহার করলেই মানুষ, সাধারণ মানুষও তাদেরকে চিনে, তারা কারা। এদেরকে কিন্তু আমরা অনেক খুঁজেছি, তাদেরকে আমরা পাইনি, আমি পাইনি দূরে থেকে। আপনারা কি কেউ পেয়েছিলেন রাজপথে? তাদেরকে কিন্তু রাজপথে আমরা দেখিনি। বিভিন্ন সময় তাদেরকে দেখেছি
যারা পালিয়ে গেছে এই দেশ থেকে তাদের সাথে বিভিন্ন ভাবে আমরা দেখেছি, কিন্তু রাজপথে আমরা দেখিনি। দেখেছি শেষের দিকে এসে কিছুটা আমরা তাদেরকে দেখেছি, শেষের দিকে তারা কিছু 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 জায়গায় তাদেরকে দেখেছি, কিন্তু 17 বছর বিভিন্ন জায়গায় আমরা তাদেরকে দেখিনি। কাজে প্রিয় নেতৃবৃন্দ, সেই জন্যই দেশের মানুষ আমাদের উপরই আস্থা রেখেছে, আমাদের উপরে আস্থা রেখেছে যে ঠিক আছে এরাই দেশকে নিয়ে যেতে পারবে। এটি আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আসুন দেশের মানুষের সেই আস্থা ধরে রাখার জন্য আমাদেরকে যে কোনো মূল্যে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশের মানুষের আস্থা ধরে রাখার জন্য আমরা সকলে এক কাজ করব। কারণ ওই যে কথা একটি, জনগণের প্রত্যাশা আমাদের কাছে, জনগণ প্রত্যাশা নিয়ে আমাদেরকে দায়িত্ব দিয়েছে। আসুন আগে আমরা দায়িত্বটা পালন করি, তারপরে আমরা নিজেদেরকে নিয়ে ভাবি, আগে জনগণের কথা ভাবি। পরিশেষে আবারও আপনাদের সকলকে আজকে এখানে কষ্ট করে আসার জন্য আন্তরিকভাবে আমি আমার পক্ষ থেকে এবং আমার দলের পক্ষ থেকে এবং আমার সরকারের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিকভাবে আমি শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। ইনশাআল্লাহ এটি শেষ না, এটি শুরু। আমরা এটিকে ইনশাআল্লাহ কন্টিনিউ করব। আসসালামু আলাইকুম।